বিবেকানন্দের 150তম জন্ম দিবস উদযাপন এবং জন্ম শতবর্ষ উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, যেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে রয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ফারজানা আলম, একই সঙ্গে রয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, উপস্থিত রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক কুণাল ঘোষ, একই সঙ্গে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায় পঞ্চায়েত মন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায় শিল্পমন্ত্রী এবং মুকুল রায়। সিমলা স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হচ্ছে বলো দেখি, ছেলে খেলা আমরা করতে জানি। ফলকের পাশেই বর্তমান বাড়িটিও আপনারা দেখতে পাচ্ছেন। 135 বিবেকানন্দ রোড, 105 বিবেকানন্দ রোড, ক্ষমা করবেন, এবং মহারাজ এই বাড়ি কীর্তি মহারাজ আর্চনা কবি শান্তনী মহারাজ, আমার সকল পরম শ্রদ্ধেয় মহারাজগণ, উপস্থিত আমার কলিগ শ্রদ্ধেয় সুব্রতদা, পার্থদা, সুদীপদা, শোভন, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, ফারজানা, স্মিতা, শশী সহ ডক্টর সুব্রত মৈত্র, আমাদের সমস্ত মেয়র ইন কাউন্সিল এবং এই অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ, পরম শ্রদ্ধেয় যারা এই বিবেকানন্দ মিশনের এই বাড়িটির সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত আছেন, আমার ছাত্রছাত্রী সহ, মাস্টারমশাইরা সহ, স্বামীজিরা সহ, পরম সাধক যারা, তারা সকলেই, এবং উপস্থিত প্রেস মিডিয়া সহ, প্রশাসন সহ সকলে, আজকে আমরা খুবই কৃতজ্ঞ চিত্তে স্বামীজির বাড়িতে পদার্পণ করেছি, কারণ কালকের দিনটি আমাদের সকলের কাছে অতি পরম। আজকে নয়, আমার মনে আছে আমি এক সময় যুব দপ্তরের মন্ত্রী ছিলাম 1990-91 সময়, তখনই আমরা স্বামীজির জন্ম দিবসটাকে যুব দিবস হিসেবে আমি ঘোষণা করিয়েছিলাম, এবং আপনারা জানেন যে আমাদের রাজ্যে 12ই জানুয়ারি ছুটির দিবসও আমরা ঘোষণা করেছি স্বামীজির এই জন্ম দিবসের দিনটি, এটা আমাদের ছুটির দিবস। কারণ আমরা ছোটবেলা থেকে রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, স্বামীজির চিন্তাধারা, একদিকে সংস্কৃতিতে যেমন রবীন্দ্র নজরুল থেকে শুরু করে সমস্ত সংস্কৃতি সভ্যতার শিহরণে আমরা শিহরিত হই, তেমনি যদি আমরা ধর্ম, আধ্যাত্মবাদ এবং পরম সেবা, মানব কল্যাণ মন্ত্রে কখনো ভাবি, তাহলে আমরা কখনো বুদ্ধ, কখনো জৈন, কখনো পারসিক, কখনো ধর্ম, আমি মনে করি ধর্ম তো সংহতি, ধর্ম মানে সব ধর্মকে ভালোবাসবো, সবাইকে শ্রদ্ধা করবো, নিজেরা নিজেদের ধর্ম পালন করবো। ধর্ম মানে তো মানবিকতা, ধর্ম মানে তো মনুষ্যত্ব, ধর্ম মানে তো একে অপরকে ভালোবাসা, ধর্ম মানে সব মানুষ তৈরি হওয়া, ধর্ম মানে আদর্শবাদ, ধর্ম মানে উজ্জীবিত হওয়া, প্রাণভূত হওয়া, প্রাণোচ্ছল পরিবেশের মধ্যে দিয়ে মানুষকে আপন করে নেওয়া, এটাই ধর্ম, যেটা আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে শিখেছি, সারদা মায়ের কাছ থেকে শিখেছি,
স্বামীজির কাছ থেকে শিখেছি এবং স্বামীজি চিরকালই নির্ভয় এবং সৎ, আদর্শবান, নির্ভীক এবং সত্যি কথা সত্যিভাবে বলতে কখনো ভয় পেতেন না। আজকে একটা ছোট্ট কাজ করতে হবে, এটা আমার কাছে খুবই ছোট কাজ হলেও খুব শ্রদ্ধা সহকারে কাজটা আমি করেছি, এই জন্য আমি গর্বিত। একদিন আমাকে ডক্টর সুব্রত মৈত্র, একদিন আমি একটা প্রোগ্রামে ছিলাম, কোথাও কোনো কাজে গিয়েছিলাম, আমার হঠাৎ ফোন এলো, ডক্টর সুব্রত মৈত্র আমাকে ফোন করলেন, করে বলছিল আমার সম্ভবত আমি টাউন হলে ছিলাম একটা প্রোগ্রামে, টাউন হলে একটা প্রোগ্রাম হচ্ছিল। উনি আমাকে ফোন করে বললেন, দেখুন না এই পাশে একটা ভদ্রলোক স্বামী বিবেকানন্দের বাড়িটা পুরো পুরো বাড়িটাকে ঘিরে একটা বাড়ি তৈরি করছেন এমন করে যে স্বামীজির বাড়িটা দেখাই যাচ্ছে না, এই বাড়িটাই পুরো অবলক্তি হয়ে যাবে এরকম একটা অবস্থা আছে, যাতে স্বামীজির বাড়িটা পুরো ঢাকা পড়ে যায় এরকম ব্যবস্থা হচ্ছে। তো আমি সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকে ফোন করি এবং আমি কলকাতা কর্পোরেশনকেও ফোন করলাম, যেটা কেন হলো। তখন কলকাতা কর্পোরেশন আমায় জানালো যে আমরা বারণ করছি কিন্তু এই ভদ্রলোক কথা শুনছেন না। এবং কলকাতা পুলিশকে বলে আমি সঙ্গে সঙ্গে বললাম যে আপনি একটা কাজ করুন, আপনি ওখানে পুলিশ টিকিটিং করে নেমে গিয়েছেন, যাতে আর একটাও ইট গাছতে না পারে। তারপরে আমি কারণের সাথে কথা বললাম, শোভনের সাথে, যে কি ব্যাপার বলতো, স্বামীজির বাড়ি, রবীন্দ্রনাথের বাড়ি, নজরুলের বাড়ি, রামকৃষ্ণ, এরা আমাদের হেরিটেজ, আমাদের সংস্কৃতির ভারতীয় গর্ব, তাদের জায়গায় যদি এই ধরনের অনমনীয় অ্যাটিটিউড হয় তাহলে আমরা কিছু করবো। আর বিশেষ করে আমি জোর করে কোনো কিছু করার পক্ষপাতী নই, কেউ তো বাজারে সমালোচনা করতে করে তো ভালোবাসে, কিন্তু পক্ষে নয়, সে করছে, সে জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার আছে, সেটা নয়। কিন্তু আমার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এত বড় সাহস, জানি এটা স্বামীজির বাড়ি, এটা আমাদের পৃথিবীর একটা গর্ব, এটা আমাদের একটা পরম্পরা, সেই বাড়িটাকে ঢেকে দিয়ে টাকা ইনকাম করতে হবে। মনে রাখবেন, সব জায়গায় টাকাটা ম্যাটার হয় না, সব জায়গায় ম্যাটার করার কোথাও কোথাও সিদ্ধান্ত ম্যাটার হয়। আমি সেদিনই সঙ্গে সঙ্গে পুলিশকে দিয়ে, এবং তখন আমি সঙ্গে সঙ্গে কোনো কাগজপত্র নিয়ে এসেছি, আমি আমার ল্যান্ড ডিপার্টমেন্টকে ধরলাম, ধরে নিয়ে আসছি তো কাগজপত্র দেখি কার কত বড় ক্ষমতা। এক্ষেত্রে এরকম সময় আমি ভোটপুরি জমি দখল করা, অধিগ্রহণ করা সব বিরুদ্ধে, কিন্তু স্বামীজি, নিবেদিতা, রামকৃষ্ণ, রবীন্দ্র, নজরুল, এই টাইপের ক্যারেক্টার গুলো যারা বিজনেস করতে চায়, সে বিজনেস করে তাদের একটু দেখানো আর কি, আমি খুব বড়, আমার ক্ষমতা আছে, মানি পাওয়ার আছে। আই ডোন্ট কেয়ার অফ দিস মানি পাওয়ার। এখানে আমি একদম ম্যান পাওয়ারকে ভীষণ বিশ্বাস করি। এবং সঙ্গে সঙ্গে সেদিন আমি সুব্রত মৈত্রকে বললাম, চিন্তা করবেন না, আমার সাথে মহারাজের কথা হলো, আপনার মহারাজের যে কথা হলো, শান্তি মহারাজের কথা হলো, এবং আমরা একদম চিন্তা করবেন না, যা করার আমি করছি। পরের দিনে ডেকে ইনস্ট্রাকশন দিলাম, জাস্ট অধিগ্রহণ করুন। এক্ষেত্রে আমি কোনো দয়াও চাই না, দাক্ষিণ্য, এটা দয়া দাক্ষিণ্যের জায়গা নয়, এখানে অ্যাসার্টিভ হওয়ার জায়গা, এখানে সিদ্ধান্ত নেওয়ার জায়গা। আর যখনই আমি শুনেছি এই অ্যাটিটিউড, সিদ্ধান্ত নিতে আমার 1 সেকেন্ড লাগে, সিদ্ধান্তটা নিই, তারপরে সেই সিদ্ধান্ত বোঝেন তো আপনারা, কাগজপত্র লিগালি তৈরি করতে একটু সময় লাগে, প্রসেস করতে সময় লাগে, অধিগ্রহণ করতে তার একটা নোটিফিকেশন হয়, একটা নোটিশ জারি করতে, এই ব্যাপারগুলো করতে যেটুকু সময় লেগেছে। এবং এগুলো করে আমরা রেডি করে রেখে দিয়েছিলাম যে আমরা ঠিক এটা স্বামীজির 700 বছর, সুতরাং এবারে করে আমরা ঠিক করবো। তাই আগামীকাল প্রায় সল্টলেকে সবচেয়ে বড় প্রোগ্রাম, প্রায় 1,20,000 ছেলে মেয়েরা তাকে অ্যাটেন্ড করবেন এই প্রোগ্রামে। আপনারা সবাই আসবেন, সবার স্বামীজির 700 বছর সল্টলেক স্টেডিয়ামে আমরা পালন করব। তাই কালকের এই প্রোগ্রামের আগের দিন প্রাক সন্ধি ঘরে, প্রাক সন্ধ্যায় স্বামীজির বাড়িতে পদার্পণ করে আমরা গর্বিত, এবং এই যে একটি ছোট্ট কাজ কিন্তু মহান কাজ করে আমরা আরো গর্বিত। আমরা একটা সম্মানের সাথে মর্যাদার সাথে এই জগতের সম্মান রাখতে পেরেছি, এবং এটা আমাদের একটা বড় কাজ। আর একটা কাজ আপনাদের আমি বলি, সিস্টার নিবেদিতার বাড়ি, আমরা ক্ষমতা আসার পরে আমাকে শোভন একদিন বললো, দেখো দিদি, এই নিবেদিতার বাড়িটা বারবার করে মায়েরা বলছেন, মঠের বোনেরা মায়েরা বলছেন, সারদা মঠে, যে এই বাড়িটা আমরা হেরিটেজ হিসেবে রাখতে চাই, কিন্তু কিছুতেই চলতে পারছি না। আমি তখন কারণকে বললাম, একদিন চল আমি যাই। আমি নিজে কাউকে না বলে বাড়িতে গেলাম, বিশেষ করে কাউকে না জানিয়ে, হঠাৎ করে। এই পাথর আছে এখানে, পাথরা জানি, কিন্তু ওদের পর্যন্ত আমি বলি ওর ওয়ার্ডে 8 নম্বর ওয়ার্ড। আমি গিয়ে ভদ্রলোককে ডাকলাম, ডেকে রিকোয়েস্ট করলাম যে দেখুন এটা নিবেদিতার বাড়ি, এই বাড়িটা দিয়ে দিন, ওই নিবেদিতা বাড়িটা এটা প্রিজার্ভ হবে, আর এটা একটা হেরিটেজ, এটা দিন।
ওনাকে আমি বললাম, উনি বললেন না আমি দেবো না, আপনাকে আমি 1 কোটি টাকা পর্যন্ত গভর্নমেন্ট থেকে দিতে পারি। দুটো রুম 1 কোটি টাকা পর্যন্ত দিতে পারি, লোকে আসতে পারছে না, যেতে পারছে না, নিবেদিতে পারি। সিস্টার নিবেদিত এখানে বিতরণ করেছেন, কাজ করেছেন, স্বামীজির একদম স্বামীজি সবচেয়ে প্রিয়। ভদ্রমহিলাকে বললাম, ভদ্রলোককে বললাম, সেটা কি নড়েও না চড়েও না। প্রথমে বলেছিল 60 লাখ, তারা বললো 70 লাখ, তারা বললো 80 লাখ, তারা বললো 90 লাখ, 1 কোটি পর্যন্ত। কারণ আমি বললাম 1 কোটি টাকা পর্যন্ত করে দাও, তার দোকান। এবার কেউ নড়েও না চড়েও না। এবার আমি কারণটা বললাম আর হবে না, স্টেট এটাকে রিকুইজিশন করেই থাকবে এবং এটাকে অ্যাকুইজিশন করতে হবে, এখানে আমার সিদ্ধান্ত কার্যকরী হবে। তো এটাও আমরা নিবেদিতার বাড়িটাও আমরা অধিগ্রহণ করে দিই এবং এটাও কাজটা হয়ে গেছে এবং ওটাও রেডি আছে। কিছুদিন আগে আমাদের 8 মাস টাইম দেওয়া হোক, কারণ আমি 8 মাস টাইম দিতে পারি, কিন্তু প্রবলেম একটা 8 মাস টাইম দেওয়ার পরে আমাদের অ্যাকুইজিশনের একটা টাইমিং আছে, আপনারা জানেন। লিগাল ও টেকনিক্যাল, কতগুলো টেকনিক্যাল লিখেজ আছে। উনি অন্য কোথাও থাকতে চাইলে দরকার থেকে ভর করে আমি বলতে পারি 8 মাস বেশি এখানে থাকো, কিন্তু ওই বাড়িটা আমাদের অ্যাকুইজিশন করার পরে ফেলে রাখতে পারি না, অ্যাকর্ডিং টু আওয়ার নোটিফিকেশন, অ্যাকর্ডিং টু আওয়ার সিস্টেম। আর থাকতে করে সুতরাং আমি বলবো নিবেদিতার বাড়িটাও ইমিডিয়েট হ্যান্ড ওভার করে আমরা করে দেবো, কারণ এটাও আমাদের করা হয়ে গেছে, কাগজপত্র সব আমরা অধিগ্রহণ করে নিয়েছি অলরেডি। এটা নয় যে আমরা করিনি আজকে বলছি, হয়ে গেছে, দুটো কাজই হয়েছে। সুতরাং এই কাজগুলো আমরা সিদ্ধান্ত নিতে হয়, টাকা দিয়ে দেওয়া হচ্ছে, 1 কোটি টাকা দিয়ে দেওয়া হচ্ছে, তবে আমার সাথে মধ্যে যাবে নয়, সেটা আমরা ইমিডিয়েট করে মহারাজে নিয়ে গিয়ে ওরা করে দিতে হবে। সুতরাং আমরা দিয়েছি গভর্নমেন্ট থেকে টাকা, এটা নয় যে কাউকে আমরা ডিসকাস করছি, কিন্তু তাদেরও বুঝতে হবে। রানী রাসমণির বাড়ি যদি কেউ বলে যে আমি না আমি এখানে থাকবো, আমি আরে ভাই তার স্মৃতি বিজড়িত জায়গাটা তো মানুষ চাইতেই পারে। যদি কেউ বলো যে থাকতে রবীন্দ্রনাথ ঠাকুর কি করে হয় নাকি এরকম কতগুলো ব্যাপার আছে যে ব্যাপারগুলোকে নিয়ে কখনো কোনো কম্প্রোমাইজ হয়। আমি জয়রামবাটি খামার পুকুর গিয়েছিলাম, গিয়ে দেখি স্টেশন জায়গা হওয়া উচিত। আপনি জানেন, আপনারা জানেন, আমি শুধু একটা নতুন রেল লাইন ওই তারকেশ্বর বিষ্ণুপুর করেছিলাম শুধু জয়রামবাটি খামার পুকুরের দিকে থাকি, যে অত বড় একটা জায়গা কেউ জানে না। এবং আমি দেখে আসার পরে সিদ্ধান্ত নিয়ে করেছিলাম, তার স্টেশনও হয়ে গেছে, অনেক কাজই হয়ে গেছে, অলরেডি কাজও হয়ে গেছে। বেলুর মঠ যেমন মহারাজ বলছিলেন, মনে করিয়ে দিচ্ছিলেন, বেলুর মঠ আমি যখন একটা স্টেশন করি আমি বললাম একদম বেলুর মঠ কায়দায় করতে হবে, বেলুর মঠের কায়দায় করতে হবে, দক্ষিণেশ্বর স্টেশন দক্ষিণেশ্বর কায়দায় কর। এগুলো শুধু এখানে নয়, আমি কামাখ্যা মন্দির করেছিলাম, কামাখ্যা স্টেশন কামাখ্যা মন্দিরের কায়দায়, এইভাবে আজমির করেছিলাম আজমিরের কায়দায়। সেগুলো নতুন একটা আর্ট দিয়ে নতুন একটা চিন্তা ভাবনা করে করেছিলাম। আমি জানি রামকৃষ্ণ মিশন তাদের দীর্ঘদিনের তাদের যে অটোনমি, সেই অটোনমি নিয়ে দীর্ঘদিন একটা লড়াই করেছে। তাদের স্কুল লোকজনের একটু অন্য লোকেরা হয় নাকি কখনো? যারা মঠে পড়ান, যারা মঠে থাকেন তারা আবাসিক, তারা তাদের মতো করে ছাত্রছাত্রীদের পড়ায় এবং তাদের মতো ভালো স্টুডেন্টদেরকেও দিতেও পারে, তারা এতটাই মন দিয়ে যত্ন করে করে। সেখানে যদি আমি গিয়ে বলি ওনারা পড়াবে না, আমি টিচার দেবো আমার পলিটিক্যাল পার্টি, ইজ ইট পসিবল? নট পসিবল। এবং সেই জন্য সেই আইনটাও করে আমরা অটোনমি দিয়ে দিয়েছি। রামকৃষ্ণ পরমহংস, রামকৃষ্ণ যে সমস্ত রামকৃষ্ণ আমাদের যত স্কুল আছে রামকৃষ্ণ মঠের এবং নিবেদিতা স্কুলে যারা যারা আছে, এরা সবাই নিজেরা নিজেদের মতো টিচার অ্যাপয়েন্ট করবে। কেন অপমান কেন? বড় সাথে কোর্টারি বানাতে আমাদের কাজ নেই, করবেন তারা আর আমরা জ্ঞান দেবো, এভাবে হয়নি। জ্ঞান দিতে এমন একটা জায়গায় চলে গেছে যে পলিটিক্যাল ক্যাডার ছাড়া কোনো কিছু হবে না, এসব হবে না। যার যে নিজস্বতা, যার যেটা অস্তিত্ব, যার যেটা অস্তিত্বের সম্মানজনক জায়গা, সেই জায়গাটা দিতে হবে। এবং সেটা আমরা ইতিমধ্যে ওটাও নোটিফিকেশন হয়ে গেছে, ওটা অলরেডি করে দেওয়া হবে। এটা নয় যে করবো করবো নয়, আমাদের হচ্ছে আমরা যেটা বলবো করবো সেটা করতে হবে এবং করে দেওয়া হয়ে গেছে অলরেডি। এবং ঝাড়গ্রামে ওরা আমাকে ধরেছিল স্কুলের মহিলারা যে সারদা ঝাড়গ্রামে যে আমাদের স্কুলগুলো এর সাথে করা হোক সিস্টার অর্গানাইজেশন, সেগুলো করে দিচ্ছি আমরা। সুতরাং এগুলো হয়ে গেছে, এগুলো। কিন্তু কথা হচ্ছে যে আমরা যারা ভারতবর্ষে বাস করি তা বুঝতে হবে সবাই সবার ধর্মকে ভালোবাসে, আপত্তি কি আছে? সবাই সবার ধর্মকে ভালোবাসে, যেটা সংস্কৃতিকে ভালোবাসতে পারে। কেউ বৌদ্ধ ধর্মের উপাসক, খুব ভালো। কেউ জৈন ধর্মের উপাসক, খুব ভালো। স্বামীজি তো কখনো বলেনি আমি হিন্দু বলে আমি মুসলমান ধর্মকে পালন করি না। স্বামীজি তো নিজে তামাক খেয়ে পর্যন্ত দেখেছে যে তামাক খেলে জাত যায় কিনা। এসব তো আমরা সবাই গল্প জানি। আমরা রামকৃষ্ণ পরমহংস থেকে শুরু করে স্বামীজি থেকে শুরু করে, এর থেকে ভালো আর কি হবে? স্বামীজির যে চেতনা, আদর্শ, দর্শন আমাদের সকলের জানা উচিত। আমি তো বলি বেশি পড়ার দরকার নেই, একটা ছোট্ট বই কল টু দ্য নেশন, এটাকে পড়ুন। নেশন কি আর ইন্টারন্যাশনাল কি আর নেশন কি আর ন্যাশনাল কি সবকিছু জানতে পেরে যাবে শুধু একটা বই হাতে থাকবে। বিপদে আপদে দুঃখে সম্পদে দুর্বলতায় সবলতায় অলওয়েজ দিস উইল বি ইয়োর রিপ্লাই। যদি ওই বইটা শুধু একটুখানি দেখে, আমরা অনেক কিছু ঘুরে বেড়াই দেখবার জন্য, সবকিছু ঘুরে বেড়াবার প্রয়োজন নেই।
আমি একসময় বিশ্বাস করুন, আমি যখন আন্দোলন করতে করতে মাঝে ভাবতাম যে সত্যি কি কিছু একটা হবে, এই যে মানুষ হবে, যে সত্যি কি এখানে একটা পরিবর্তন হবে, এই যে এত চর্চা এত এই চলছে, বিশ্বাস করুন তখন আমাদের বিরুদ্ধে অনেকে যা তা বলতো। আমি তখন স্বামীজি পড়তে পড়তে আমি একটু স্বামীজির কনফিগারেশন আমার খুব ফেভারিট বই, এবং নেতাজি সুভাষচন্দ্র বসে যেটা তরুণের কথা আমি অলওয়েজ বলি, আজকে নয় সব জায়গাতেই বলি, এবং আর গীতাঞ্জলি বা সঞ্চিতা সঞ্চয়িতা তো আছে। তো একটা জায়গায় দেখছি স্বামীজি বলছেন যে আমাকে অনেক বেশি সমালোচনা সহ্য করতে হয়েছে আমার প্রেস মিডিয়াতে, একাংশ প্রেস মিডিয়াতে, স্বামীজি নিজে বলছেন, এবং সেক্ষেত্রে আমার খুব দুঃখ লেগেছে। কিন্তু এক সময় আমি ভেবেছি যে আমাকে বাইরে বিদেশে গিয়ে আমি যত সাহায্য পেয়েছি, আমি এখানে যে যাদের সাহায্য করার কথা ছিল তারা অনেক সময় আমাকে সাহায্য করে, কিন্তু তাতে আমি ভেঙে পড়ি, কিন্তু কষ্ট করে করেছেন। স্বামীজি যখন বেঁচে ছিলেন, বেঁচে থাকতে সেই মর্যাদা তিনি পেয়েছেন, সেই মর্যাদা পেয়েছেন। তার বিদেশি বন্ধুরা তাকে যতটা সাহায্য করেছেন ততটা সাহায্য তিনি নিজের এখান থেকেও পান। সুতরাং তাকেও অনেক মনের মধ্যে অনেক ব্যথা, অনেক গভীরতার মধ্যে দিয়েও তার আত্মবলিতেই ভাবে এসেছিল। কিন্তু তিনি যে কথাগুলো বলেছিলেন সে কথা অনেকেই আমরা বলতে পারি না। তিনি দেশের কল্যাণের কথা যেমন বলেছেন, শৌর্য বীর্য নির্ভীকতার কথা বলেছেন, আদর্শ মানুষ তৈরি হওয়ার কথা বলেছেন, উন্নত চরিত্র গঠন করার কথা বলেছেন, মানুষের মতো মানুষ তৈরি করার কথা বলেছেন। আবার বলেছেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ, ভারতবর্ষের ভিত্তি আমাদের গর্ব। কথা বলেছে আজ আমরা বলি জাত পাত সংখ্যালঘু। স্বামীজির কথায় দেখুন, লাঙ্গলের ঘর থেকে নেতৃত্ব বেরোবে, মুচির ঘর থেকে নেতৃত্ব বেরোবে, এই কথা তো স্বামীজি সবচেয়ে আগে প্রকাশ করে গিয়েছেন। ইট ইজ নাথিং দ্যাট উই আর সেইং ইট টুডে। আজকে কেউ পলিটিক্যাল নেতারা পলিটিক্যালি নানাভাবে ইউজ করছে, কিন্তু কথা বলতে স্বামীজি বলে গিয়েছে। স্বামীজি তো বলেছিলেন স্টেট ইজ দ্য মেডিসিন ফর দ্য ওয়ার্ল্ড ডিজিজ। আর স্বামীজি তো বলেছেন আমাদের শক্তিটা কি, আমাদের মানসিক শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আমরা নিজেরা যদি শক্তিতে সক্রিয়বান হই, বলিয়ান হই, আমাদের কেউ কিছু করতে পারে না। স্বামীজির চিন্তাধারা আমাদের দর্শন, স্বামীজির ভাবনা আমাদের চেতনা, স্বামীজির বিবেক আমাদের আবেগ, স্বামীজির ভাষা, স্বামীজির কথাবার্তা, স্বামীজির যে মানুষের জন্য লেসন, আর বিশেষ করে এই ইয়াং ব্যান্ড অফ বেঙ্গল, এই সমস্ত স্বামীজি বলে গিয়েছেন, এবং সেজন্যই কলকাতা নিষেধ করেছেন। আমি এখনো মনে করি উন্নততর মানুষ তৈরি করা ছিল স্বামীজির সবচেয়ে বড় লক্ষ্য। উন্নততর ছাত্র যৌবন, যার জন্য বলেছিলেন যে ঈশ্বরের কাছে পৌঁছতে গেলে গীতার থেকেও আগে পৌঁছানো যায় যদি ফুটবল খেলা যায় ভালো করে। তাহলে কতটা বাস্তব জ্ঞান থাকে এই কথাটা বলা যায়। একটা ফুটবল, সে অত ধর্ম বোঝে না, কিন্তু ফুটবল খেলে তাড়াতাড়ি ঈশ্বরের কাছে, মানে ফুটবল খেললে মনটা ভালো হয়, মনটা ভালো হয়, খেললে মনটা সুদৃঢ় হয়, শরীর ভালো থাকে, মন ভালো থাকে। শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, আর মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না। আর সব কিছুর উদ্যোগে কাজ করা যায়। যে দেশে শান্তি আছে তাদের আর কি প্রয়োজন বলুন তো? যে দেশে একটা রবীন্দ্র, একটা নজরুল আছে, যে দেশে একটা স্বামীজি রামকৃষ্ণ সারদা মা আছে, আর কি প্রয়োজন বলতে পারে? আর কি প্রয়োজন? আমাদের শুধু কি নেই বলুন তো? আমাদের হিংসাটা একটু বেশি আছে, আমাদের হিংসাটা একটু বেশি আছে, কিন্তু হিংসার কোনো ওষুধ নেই। বলে হিংসা সমষ্টি কাতরতা আরেকটি একটা বলে, কেউ কিছু করছে তাকে টেনে নামা। কিন্তু কথা হচ্ছে যে আমাদের যা আছে কার আছে বলুন তো? এই মাকেই, এই মনুষ্যত্ব, এই উন্নততর চরিত্র, এই মহান পুরুষ কি নেই বলুন তো? সবকিছু আছে আমাদের, যেটা নেই সেটা হচ্ছে আমাদের চিন্তাধারাটা। ভালো কাজ, পজিটিভ কাজ, কনস্ট্রাকটিভ কাজে চিন্তা না করে শুধু আমি কি হব, আমার কি হবে, আমার কি হবে, আমি কত টাকা ইনকাম করবো, এটা হয়ে গেছে আমি ভিত্তিক। আমি চাই না আমি ভিত্তিক, আমি ভিত্তিক সবার ভিত্তিক। এবং সবার কথা ভাবলে, সবার কথা চিন্তা করলে, সবাইকে ভালোবাসলে, সবাইকে নিজের মতো করে নিলে, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয় সবার এই কবি আহ্বান। এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সুন্দরিনী পাদপীঠ তলে, যেখানে কল্যাণ দীপ জ্বলে সেটা অবস্থান। স্বামীজি আমাদের সমাজ, স্বামীজি স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। মহারাজরা আজকে আমাকে সুযোগ করে দিয়েছেন এই পদধূলি ধন্য, স্বামীজির পদধূলি ধন্য, এই পরম পূজনীয়, পরম শ্রদ্ধ, পরম পবিত্র মানুষকে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। আমি আমার কৃতজ্ঞতার চিত্তে আমি সেই মৃত্তিকার প্রতি
আমি সেই মাটির প্রতি আমার পুনর্বার প্রণাম জানিয়ে বলি, আমার মাথা নত করে তাও হতে কোনো চরম ধুলার তরে সকল রকম কাজে আমার দুবার চোখে জোড়া যেন শান্তি আমাদের আমার প্রণাম জানাই, আমাকে সুযোগ করবার অনেক মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। এবারে ধন্যবাদ জ্ঞাপনের পালা, কিন্তু তার আগে একটু বলে রাখি